অনেক শিশু এখনো মারা যাচ্ছে, বলা হচ্ছে যে তারা আইসিইউর অভাবে মারা আইসিইউ যাচ্ছে। এর তো অভাবে শিশু তো এত বর্তমান শিশু তো আপনি সরকার কি খেয়াল করেন, আইসিইউ বাড়ানোর কোনো গত উদ্যোগ ৫ নিয়েছে কিনা? বছর ৭ বছর প্লিজ লেট মি ফিনিশ। অপ্রিয় হলেও সত্য যে বিএনপি সরকার যেদিন দায়িত্ব হাতে নিয়েছে সেদিন থেকে সিরিয়াস চ্যালেঞ্জের মোকাবেলা করছে। প্রিয় দর্শক, ডয়চে ভেলের বন কার্যালয় থেকে স্বাগত জানাচ্ছি। আমি আরাফাতুল ইসলাম। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির রাজনীতিবিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি। আমরা তার সঙ্গে কথা বলবো বিএনপি সরকারের ১০০ দিন, শিশু মৃত্যু, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যু নিয়ে। নীলোফার চৌধুরী মনি, ডয়চে ভেলে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে বিএনপি সরকার তো ১০০ দিন অতিক্রম করেছে। তো এই ১০০ দিনে ঘুরিয়ে ফিরিয়ে যে বিষয়টা নিয়ে খুবই সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে শিশু মৃত্যু। ধর্ষণের শিকার শিশু, ধর্ষণের শিকার হয়ে নিহত হচ্ছে শিশু, হামে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। তো এই যে এত শিশু মৃত্যু, এগুলো আপনার সরকার ঠেকাতে পারছে না কেন? ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা। দেখেন আমাদের সরকার ১০০ দিন, আপনি নিজেই বললেন ১০০ দিন। ১০০ দিন মানে এটাকে বলা হয় হানিমুন পিরিয়ড। হানিমুন পিরিয়ডে আপনি কিন্তু হালকা কথা বলার কথা। কিন্তু অপ্রিয় হলেও সত্য যে বিএনপি সরকার যেদিন দায়িত্ব হাতে নিয়েছে সেদিন থেকে সিরিয়াস চ্যালেঞ্জের মোকাবেলা করছে। সিরিয়াস চ্যালেঞ্জ এইজন্য বলছি, আপনারা জানেন যে প্রায় ১৭-১৮ বছর বাংলাদেশের সরকার কেমন ছিল, নির্বাচন কেমন ছিল এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন। একদম সবকিছু যখন তলানিতে, গণতন্ত্র যখন চরমভাবে উষ্ঠাগত, ঠিক সেই মুহূর্তে বিএনপি সরকারের দায়িত্ব হাতে নিয়েছে। এবং ১ম দিন দায়িত্ব হাতে নিয়েছে রমজানের শুরুর দিন থেকে। সেই দিনই চরম চ্যালেঞ্জ। আপনি জানেন যে মুসলিম দেশ হিসেবেও এই দেশে রমজান এলেই কিন্তু সিন্ডিকেটের দৌরত্ব চরমভাবে বৃদ্ধি পায়। সেটা থামানো, সবকিছু করা এবং নির্বাচনী ইশতেহারে যে কথাগুলো বলেছে বিএনপি সরকার, এই ১০০ দিনের মধ্যে সেগুলো কমপ্লিট করা মানে কমপ্লিট না, শুরু করার চেষ্টা করেছে। কোনটা ১ ধাপ, কোনটা ২ ধাপ, কোনটা ৩য় ধাপে তারা কাজ করছে। আপনি যে কথাটা বললেন শিশু মৃত্যুর হার, এইখানেও আপনি দেখেন যে এই সরকারের একটা আপনার হানিমুন পিরিয়ডের সরকার বা মিষ্টি যে সমস্যাগুলো মোকাবেলা করার কথা, তাকে কিন্তু হামের এই জায়গায় কিন্তু তার ফেস করার কথা ছিল না। কথা ছিল যে এই শিশুদের টিকা তারা সময় মতো পাবে। কিন্তু গত ২ টা সরকার আপনার লাস্ট গত সরকার, আগের সরকার লাস্ট বারে কোনো হামের টিকা কিনে নাই এবং ইন্টারিম গভর্নমেন্ট কোনো হামের টিকা কিনে নাই তো কিনে নাই। উল্টা উনারা বলেছে আমরা কিন্তু উৎপাদন এই করব। এই তথ্যটা উৎপাদনের নিয়ে কিন্তু কিছুই করে নাই এই তারা। তথ্যটা নিয়ে কিন্তু কিনে না। ডিসপুট আছে যে তো হামের টিকা সেইখানে কেনার এটা আপনি তথ্যটা নিয়ে জানেন কিন্তু এটা লেন্দি প্রসেস। বেশ খানিকটা এটা এমন ডিসপুট না যে আজকে রয়েছে। হার্মের টিকা দিলেন আর শিশু ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। জি? হামের টিকার কথা যেটা আপনি বলছেন যে গত সরকার তো হামের টিকা কিনেছে। তো একাধিকবার সেইখানে এই হামের টিকা হামের টিকা কিনেছে, হামের এখন টিকা অর্ডার করা হয়েছে, সেই টিকা কিছুদিন আগে এসেছে। এটা তো করেছে অন্তর্বর্তী সরকারের সময় একাধিকবার হামের টিকা কিন্তু কেনা হয়েছে। নো। আপনার এখানে কিছুটা একটু ভুল হচ্ছে, ইনফরমেশন এই কারণে যে আমি নিজে সরাসরি ডিজির সাথে কথা বলেছি স্বাস্থ্যের। বর্তমান যে ডিজি উনি নিজে বলেছেন যে কোন টিকা তো ছিলই না, বরং প্রজেক্টের যারা ছিল এটা প্রজেক্টের মাধ্যমে টিকাটা পুশ করা হতো। সেই প্রজেক্টের বেতন না দেওয়ার জন্য প্রজেক্টও ভেঙে দিচ্ছে এবং তারা বেতন না পাওয়াতে তারাও বিভিন্ন জায়গায় চলে যায়। সেইখানে আপনার আ হামের এই টিকার জন্য ইউনিসেফ থেকে আপনার এই সরকার তড়িঘড়ি করে যেটা সরকারি প্রসেস এ করলে অনেকদিন সময় লাগতো। করোনার কিছু টাকা ছিল একখানে আর বাকিতে আপনার হামের টিকাটা সরকার এনে পুশ করিয়েছে ইতিমধ্যে। তো সেইখানে পুশ করার সাথে তো এটা রেজাল্ট পাওয়া যেতে পারে না। আপনিও জানেন। আমার প্রশ্নটা হচ্ছে যে টিকা নিয়ে তাদের বিতর্ক এমন সমালোচনা সময় তো অর্ডার থাকবেই। দিয়েছে যে কিছুদিন আগে এসেছে। যে আমি আপনার টিকা নিয়ে কথাটাই তো বলছি। টিকা আপনার কেনা নিয়ে তো কথাও বিতর্ক যদি সত্যি থাকবেই। হয়, আমি যে বিষয়টা একটু জানতে চাই যে আপনার ধরেন কথা অনেক যদি শিশু ঠিক এখন হয় তো মারা যাচ্ছে কিছুদিন আইসিইউর আগে অভাবে। যে টিকা এসেছে সেইখানে তো এই সরকারের তো এই দায়টা না। কিন্তু অনেক শিশু এখনো মারা যাচ্ছে, বলা হচ্ছে যে তারা আইসিইউর অভাবে মারা আইসিইউ যাচ্ছে। এর তো অভাবে শিশু তো এত বর্তমান শিশু তো আপনি সরকার কি খেয়াল করেন। আইসিইউ বাড়ানোর কোনো গত উদ্যোগ ৫ নিয়েছে বছর কিনা? ৭ বছর প্লিজ লেট মি ফিনিশ। জি, বলুন। যে বাংলাদেশে প্রচুর পরিমাণে আইসিইউ থাকবে শিশুদের জন্য। এটা তো এই সরকারের যে ৩ দিন আগে দায়িত্ব নিয়ে ৩ দিনের মধ্যে আপনার শত হাজার আইসিইউ এক্সট্রা বানাবে। এটা তো সম্ভব না। আপনি নিজেও জানেন। যে কথাটা বলছেন এই কথাগুলো সত্যিকার অর্থে কথাগুলো কিন্তু মিলছে না।
কথাগুলো ভীষণভাবে এটা পীড়াদায়ক। কারণ এই সরকার এমন কিছু হয় না, শিশুদের সাথে এই সরকারের কোনো শত্রুতা নাই। যদি শিশুর যদি টিকা in the meantime আগেই থেকেই পেত এবং যদি আনতো, এই সরকারটা তার তো আপনার chronologically ধারাবাহিকভাবে এটা পাওয়ার কথা। তাহলে কেন এই ধরনের প্রশ্ন আসলো? আর আমি নিজে যেখানে বললাম যে আমি স্বাস্থ্যের ডিজির সাথে কথা বলেছি। ডিজি আমাকে এই কথা বলেছেন যে টিকা কোনো ছিল না, বরং প্রজেক্টও ছিল না। টিকা তো দূরের কথা, প্রজেক্টও ভেঙে গিয়েছে এদের আগে টিকা না আনার কারণে। তো যাই হোক, যদি এইখানে যদি আপনার আপনার কথা যদি সঠিক হয় তাহলে ডিজি ভুল। আর ডিজির কথা যদি সঠিক হয় তাহলে আপনার ইনফরমেশন ভুল। আরেকটা বিষয় হচ্ছে যেটা ধরেন মানে শিশু মৃত্যু যেটা মানে ধর্ষণ এবং হত্যার শিকার হয়ে যে মৃত্যুর বিষয়গুলো আসছে যে গত ১ মাসে অন্তত ৩ টি শিশু এভাবে ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। আমি যদি একটু বলি যে ১৯শে মে ঢাকার পল্লবীতে ৮ বছরের একটি শিশু ধর্ষণ ও হত্যা হয়েছে। ১৪ই মে ঠাকুরগাঁয়ে ৪ বছর বয়সী এক শিশু ধর্ষণ ও হত্যা। ১৬ই মে মুন্সিগঞ্জে আরেক শিশু ধর্ষণের পর হত্যার শিকার। আমাদের সম্পাদকীয় নীতি অনুযায়ী আমরা তাদের নাম বলছি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটার সঙ্গে তো আইন শৃঙ্খলার একটা বিষয় জড়িত এবং আপনার সরকার ক্ষমতায় আসার পরে ১০০ দিনেও কি এই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা গেল না? যে শিশুদের নিরাপত্তাটা অন্তত নিশ্চিত করা যাক আ কোনো না কোনোভাবে? আপনি আপনি ইতিমধ্যে শুনেছেন নিশ্চয়ই যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উনি বলেছেন যে, আমরা একটা আলাদা পন্থা অবলম্বন করছি, যে পন্থাটা আমি সবার সামনে এই মুহূর্তে বলতে চাই না। আমরা সত্যিকার অর্থে আমরা চাই যে এটা জিরো টলারেন্স এর দিকে নিয়ে যেতে, এবং আমরা চেষ্টা করছি, আমরা বদ্ধপরিকর। এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি বিভিন্ন সাংস্কৃতিতে বক্তব্যে উনি বলেছেন ১ মাসের মধ্যে এই শিশুর রমিসার আপনার বিচারটা আ সবার সম্মুখে তুলে নিয়ে আসবেন এবং বিচারটা ফাইনাল করবেন। প্রত্যেকটা অনাহত ঘটনা, মৃত্যু এবং ধর্ষণ সত্যিকার অর্থে আপনার জঘন্যতর কাহিনী। সেই জঘন্যতার সাথেও তো সত্যি এই তো ১ম না। এর আগের সরকার, তার আগের সরকার এটা ধারাবাহিকভাবে এটাও বহন করে আসছে এই সরকার। তো সেটা আপনার বন্ধ করতে হলে, সেটাকে আপনি জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শাসনামলে উনি কিন্তু ঠিক আজকে যেমন রেপের যে অবস্থাটা হচ্ছে, একটা সময় এসিড নিক্ষেপ ছিল। উনি কিন্তু সেই জিরো টলারেন্স এ নিয়ে আসার জন্য আপনাদেরকেও আমাদেরকে সহযোগিতা করতে হবে। ইদানিং বিশেষজ্ঞরা বলেন যে যৌন হয়রানি প্রতিরোধে সুনির্দিষ্ট কোনো আইন নেই। তো আপনার সরকার কি এ ধরনের কোনো উদ্যোগ নিবে যে একটা আইন করবে যেটাতে যৌন হয়রানি প্রতিরোধে বিষয়টা সহজতর হয়? হ্যাঁ, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছে যে আমরা এই মুহূর্তে বলতে চাই না। কারণ আমরা এটা নিয়ে কাজ করছি এবং ভাবছি। আমরা এবং ১ মাস পর্যন্ত নিয়ে আসা মানে তো এটা তড়িৎ, আপনি জানেন। আবার ১ মাসে নিয়ে আসার কিন্তু কিছু ম্যারেজের সাথে ডিম্যারেজ হচ্ছে। কারণ ১ মাসে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের সিস্টেমটা এমন, অনেক সময় অনেক অপরাধ ব্যক্তিকেও অপরাধী বানিয়ে ফেলা হয়। যদি বিচার ১ মাসে হয়ে যায়, হওয়ার পরে যদি জানা যায় একটা আইন কিন্তু কখনো নির্দোষ ব্যক্তিকে দোষী করার পক্ষে না। তো সেটারও ক্লিয়ারেন্স আমাদের থাকতে হবে। সেটারও আ অ্যাসুরেন্স থাকতে হবে। সেই জিনিসটাও আমাদেরকে দেখতে হবে। তো সরকার নিশ্চয়ই এই ব্যাপারগুলো ভেবে দেখবে। আমরা মানে আপনার সাক্ষাৎকার নেওয়ার আগে YouTube এ একটি জরিপ করেছিলাম এবং সেখানে প্রশ্ন ছিল, প্রিয় দর্শক, বিএনপি সরকারের ১ম ১০০ দিন কি আপনার প্রত্যাশা পূরণ করতে পেরেছে? তো যারা এই জরিপে অংশ নিয়েছে তাদের ৮৪% আ বলছে যে না পারেনি। এটার কারণ কি মনে হয় আপনার কাছে? জরিপের চেয়ে আমরা হাতে কলমে বিশ্বাস করি। তো সেইখানে হাতে কলমটা পর্যন্ত আমরা একটু সুযোগ চাই আপনাদের কাছে। আমরা দেখাতে চাই যে আমরা আপনার এটা জিরো টলারেন্স টার্গেট নিয়ে আমরা এগোবো। সাইপ্রাসের পারেক্লিশিয়াতে এলাকায় বাংলাদেশি ব্যবসায়ী যিনি এস আলম মাসুদ নামে পরিচিত এবং তার স্ত্রীর মালিকানাধীন সম্পদ জব্দের আদেশ দিয়েছে দেশটির আদালত। বাংলাদেশি কর্তৃপক্ষের অনুরোধের ভিত্তিতে এই আদেশ দেয়া হয়েছে বলে লিখেছে দৈনিক প্রথম আলো। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখেন, এটা আমি আরো সময় দিয়ে দেখতে চাই যে বাংলাদেশের কর্তৃপক্ষ যদি এটা বলে থাকে, কেন বলেছে, কি কারণে বলেছে, এবং আ আ সেটা আপনি বলছেন যে তাদের তাদের রিকোয়েস্ট এর প্রেক্ষাপটে অভিযোগ অন্য দেশে আমাদের অর্থগুলো আছে, অর্থগুলো ফেরত আনার ব্যবস্থা করা যায়। অন্য দেশের তাদেরকে আইন
আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা করা যায়। এই জিনিসগুলো তো করাই যায়। ঠিক না? জি, কিন্তু এক্ষেত্রে আরেকটা অভিযোগ তো এই সরকারের বিরুদ্ধে মানে সেটা হচ্ছে যে এস আলমকে নানাভাবে সহায়তা করা হচ্ছে এরকম একটা অভিযোগ করা হয় বিএনপির বিরুদ্ধে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে বেশ আলোচনা হয়। আ যেটা বলা হয়েছে যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি ২০২৪ সালে দেশে ফেরার পর এস আলমের দেয়া গাড়িতে করে কক্সবাজার ঘুরেছিলেন। আবার ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ এ শেষ মুহূর্তে যে পরিবর্তন আনা হয়েছে তাও এস আলমের মতো যে ব্যবসায়ীরা আছেন তাদের পক্ষে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই বিষয়গুলো নিয়ে আপনাদের দলে কি আলোচনা হয়? আপনারা এই বিষয়গুলো নিয়ে কিভাবে পর্যালোচনা করছেন? দেখেন এই জিনিসগুলো হ্যাঁ, আমি আপনাকে বলি এই জিনিসগুলো খুব ফানি। এত বেশি ফানি যে আমরা যারা রাজনীতি করি আমরা কিন্তু ভীষণ কঠিন কাজ করি। সেই ফানি জিনিসগুলো বলতে আমার খুব লজ্জা লাগে। কারণ আমি আপনাকে দিয়েও যদি প্রমাণ দিই, আপনি একখানে গেলেন যেখানে আপনার জন্য ১,০০০ লোক মিনিমাম দাঁড়িয়ে আছে। সেইখানে ১,০০০ মানুষের চেহারা কিন্তু এর মধ্যে খুব চেনা যায় এরকম প্রায় সব চেহারাগুলো একই রকম থাকবে। উৎফুল্ল দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই গাড়িগুলো ঠিক তেমনই। যার যার জন্য দাঁড়িয়ে আছে লাইনে ১০০ টা গাড়ি। এখন কোন গাড়িতে উঠে গেল? গাড়ির মালিক কে? ছিল না। তার কিন্তু এটা জানার কথা না। এটা আপনার কাকতালীয় ভাবেই আপনি ধরতে পারেন। কিন্তু আপনি একটা জায়গায় গিয়ে কোন গাড়িতে উঠবেন সেটা আপনি জানবেন না আগে? মানে আগে খেয়াল করবেন না? যে আমি কার গাড়িতে উঠছি? আপনার নিজের নিরাপত্তার বিষয় তো রয়েছে। আমি শোনেন, আমি তো ৯ বছর ১০ বছর থাকি না। আপনি লেট মি ফিনিশ। আমি তো ৯-১০ বছর থাকি না দেশে। আমার জন্য কেউ না কেউ কোনো না কোনো বন্ধু-বান্ধবরা গাড়ি নিয়ে আসবে। যখন একই রথিক গাড়ি থাকে, আমি যেকোনো একটা এমন না যে ঝাঁ চকচকে গাড়িতে উঠছে নতুন গাড়ি। ওটা কিন্তু পুরানো গাড়ি অনেক। তো গাড়িতে উঠেছে। তো সেই গাড়িটা কার সেটা তো তার জানার কথা না। কারণ মালিক তো নিজে যেয়ে বসেছিল না। গাড়ি আর ড্রাইভার ছিল। সেইখানে আপনার এটা আমি কাকতালীয় ধরতে পারি। নাম্বার 1 নাম্বার 2 আপনি বলেছেন যেটা খুব জরুরি দরকারি যে তাদের পক্ষে আইনের ব্যত্যয় ঘটিয়ে তাদের পক্ষে ব্যাংকিং সেক্টরে কাজ করা হচ্ছে। আমি তো এটাকে উল্টাভাবেও দেখতে চাই। কারণ আপনি দেখেন যে বাংলাদেশ থেকে কারি টাকা লোপাট হয়েছে। অন্য দেশে চলে গেছে। এই টাকাগুলোর মালিক অন্য দেশ এখন বহন করছে। সেইখানে যদি আপনার এই ৭.৫% দিয়ে যদি আবার তারা ঋণও করতে পারেন, আসতে পারেন, তাহলে আমরা কিন্তু আমাদের দেশের কিছু টাকা ফেরত হলেও কিন্তু আসতে পারে। ঠিক না? সেই টাকা ফেরতের জন্য লাইক আমি যদি আপনার উদাহরণ দেই যে সাইফুর রহমান সাহেব যখন ছিলেন অর্থমন্ত্রী, তখন উনি কিন্তু কালো টাকা সাদা করার একটা সুবিধা দিয়েছিলেন। সেই কালো টাকা সাদা মানেই কিন্তু এই না যে চোর ডাকাত গুন্ডা বদমাইশের টাকাই শুধু কালো টাকা সাদা। অনেক অপ্রদর্শিত টাকা। প্রিয় দর্শক, কারিগরি জটিলতার কারণে আসলে কিছু ক্ষেত্রে আ আ মনি আপার কথা শোনাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। কিন্তু আমরা চেষ্টা করছি তারপর সাক্ষাৎকারটি চালিয়ে যেতে এবং আমরা আশা করব যে যে কোয়ালিটিটা আরো বেটার হবে। আ আমি আরেকটু বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে ডয়চে ভেলে ২৬শে মে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গত মার্চে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারপরও চাঁদাবাজি থেমে নেই বলে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। এর কারণ কি? মানে চাঁদাবাজি কেন ঠেকানো যাচ্ছে না? দেখেন বাংলাদেশের সিস্টেমটা তো লস সিস্টেম, লসের দেশের নাম হচ্ছে বাংলাদেশ। একদিনে বন্ধ হবে না। যখন সমাজের অন্যান্য সবগুলো সেক্টর আপনার খারাপের দিকে চলে যায়, তখন একটা সেক্টর খারাপ সেক্টরই খুব ভালো আশা করা যায় না একদিনে। এটার জন্য একটু সময় লাগবে। যে আইনটা করে দিয়েছে এবং যে কারণে অনেকে অ্যারেস্ট হচ্ছে, সেটা যদি আপনারা আরেকটু সময় দেন, আমার মনে হয় যে আস্তে, আস্তে একদিনেই তো 0 কোটায় চলে যাবে না। একদিনে আপনার ১০ এর ঘরে ১০০ ঘর থেকে ১০ এর ঘরেও নামবে না। আপ করেন ভালোর দিকে, তাহলে আমরা কত কাউন্ট করতে পারি? 100 এর পরে 90 এর পরে 80, 70, 60, 50, 40, 30, 20 এবং 10 তারপরে আমরা ভালোর দিকে আসতে পারি। সেজন্য আমাদের একটা সময়ের দরকার অবশ্যই। আরেকটা বিষয় এটাও ওই ১০০ দিনেই এখনো সুরাহা হয়নি বলে মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে। সেটা হচ্ছে গণভোট। এই যে নির্বাচনের দিনেই যে গণভোট হয়েছে তাতে প্রায় ৭০% মানুষ সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছেন। কিন্তু এই সংস্কার মানে এই যে গণভোট সেটা বাস্তবায়নে বিএনপি কি করবে? আদৌ বাস্তবায়ন করবে নাকি করবে না? এই বিষয়টি ১০০ দিনেও আসলে পরিষ্কার হয়নি। আপনি কি একটু পরিষ্কার করতে পারেন যে গণভোটের ফলাফলের বিষয়টা নিয়ে আসলে কি করবে বিএনপি? দেখেন বিএনপি গণভোটের ফলাফল বিএনপি একটা গণতান্ত্রিক সরকার গঠন করেছে। গণতান্ত্রিক সরকারে গণভোট কতটা লিগ্যাল এবং ইল্লিগ্যাল এটা আমাকে আগে খতিয়ে দেখতে হবে। কারণ গণভোটটা আপনার আ সংবিধানেই নাই। তো সংবিধানের বাইরে যদি আপনি কিছু করেন,
তাইলে আপনাকে একটা গণভোট নিতে হয়। তার মানে এই গণভোটটা নেওয়ার আগে আপনার আরেকটা গণভোট নেওয়া দরকার ছিল যে গণভোটটা সংবিধানে নাই। তো এটা তো ওই সরকার, ইন্টারিম সরকার করেন নাই। উনারা চাপিয়ে দিয়েছে এবং গণভোটটা আপনার দেখেন এমনভাবে করেছে ৪ টা প্রশ্ন যেভাবে করেছে ৪ টা প্রশ্নের একটা উত্তর কোনোভাবেই হয় না। হ্যাঁ অথবা না কোনোটাই হয় না। আপনাকে ওইখানে খণ্ডিত হ্যাঁ কখনো করতে হবে, না কখনো করতে হবে। আপনি ৪ টা প্রশ্নের একটা উত্তর দিয়েছেন। এইখানেও একটা চরম ভুল আছে। ৩ নাম্বার আপনার গণভোটে যা আছে জুলাই সনদে একই জিনিস আছে। যদি তাই হয় জুলাই সনদে ওইখানে বলা ছিল যেটা বিএনপি সিগনেচার করেছিল যে নোট অফ ডিসেন্ট সহ যেটা সেটাই বিএনপি সিগনেচার করেছিল সেখানে বলা ছিল যে পরবর্তীতে সংসদ আসলে সংসদ হলে তখন এই বিলটা পাশ করতে হবে ২৭০ দিনের মধ্যে এবং সেই বিলটা পাশ করতে হবে সেইখানে বিল পাশের আগে এটা নিয়ে আবার চুলচেরা একটা আলোচনা হবে বিশেষ করে নোট অফ ডিসেন্টের বেলায় সেটা করতে পারবে কি পারবে না এটা তো অবশ্যই সবগুলো বিলই আপনার 2/3 মেজরিটি ম্যান্ডেট লাগবে তো সেইখানে 2/3 মেজরিটি যদি ম্যান্ডেট দেয় তাহলে আপনার ওগুলো এমনিই পাশ হয়ে যাবে তো ওগুলো পাশ হলে এটার জন্য গণরায় গণভোটের দরকার পড়ে না যেমন বিএনপি ১৩৩ অধ্যাদেশের ম্যাক্সিমাম গুলোই আপনার পাশ করে দিয়েছে গত অধিবেশনে বাকি যেগুলো আছে ওগুলো সম্পর্কে বিএনপি বলেছে যে চুলচেরা বিচার বিশ্লেষণ করে হিসাব করে আলোচনার মধ্য দিয়ে এটা পাশ হবে এই জিনিসগুলো তো বিএনপি করেছে আর যেটা নোট অফ ডিসেন্ট পরবর্তীতে নোট অফ ডিসেন্ট নিয়ে আলোচনা হবে তারপরে সেই বিলগুলো পাশ হবে কিনা সেটা অবশ্যই ভোটের উপর ডিপেন্ড কাজগুলো একদম সুন্দর পদক্ষেপে হয়ে উঠুক এটাই আমরা চাই আসলে নেটওয়ার্কে এত বিঘ্ন ঘটছে যে মানে আ আপনার কথা শোনাটা মাঝে, মাঝে একটু কষ্টকর হয়ে যাচ্ছে। কিন্তু এই অংশটা আমি বেশ পরিষ্কারভাবেই শুনেছি। এই জায়গাতে ২ টো বিষয়। একটা হচ্ছে যে মানে এই যে গণভোটের বিষয়টা সেটা বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তিনি তো ঐক্যমত্য কমিশনে ছিলেন। তিনিই বলেছিলেন যে এটা সংবিধানে করা যাবে না এমনটাও বলা নেই। ফলে গণভোট করা সংবিধানে নেই বলে করা যাবে না এটা নাই এটা আপনারই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচনী প্রচারণা যখন আপনারা চালিয়েছেন তখন কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজেও গণভোটে হ্যাঁ ভোট দিতে বলেছেন। তো এই গণভোট যদি আপনারা অপ্রয়োজনীয় মনেই করেন তারপরেও কেন এটাকে হ্যাঁ ভোট দিতে বলছেন বা এটা সংবিধানে নেই বলে করা যাবে না এরকম কথা আগে বলা হয়েছে? দেখেন সালাউদ্দিন সাহেব কিন্তু ক্লিয়ার কাট কথা বলেছেন পরবর্তীতে বলেছেন কেন এটা পক্ষে বা বিপক্ষে বিপক্ষে যাওয়া যায় নাই বা করে নাই কারণ জাতির সামনে একটা খুব সিরিয়াস একটা পদক্ষেপ ছিল জাতির সামনে অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল যে ভোটটা হবে কি হবে না ভোটটার ভীষণ প্রয়োজন ছিল আপনিও জানেন প্রায় ১৮-১৯ বছর বাংলাদেশে কোনো ভোট আর তার আগে ২ বছর এবং তারপরে ১.৫ বছর এই ৩ টে সরকার মিলে ৩ টা মিলে আপনার ভোট প্রায় ছিল না বললেই চলে জনগণ তাদের ম্যান্ডেট দেওয়ার জন্য উদ্গ্রীব ছিল এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে আপনাকে বলতেই হবে যে ভোটটার কতটা প্রয়োজন ছিল এটা আজকের অবস্থান দেখলেই বোঝা যায় মানুষ হাত ছেড়ে বেঁচেছে সেই ভোটের জন্য কারণ সালাউদ্দিন সাহেব বলেছিলেন যে এই ভোটটাই বানচাল করে দেওয়ার জন্য একটা শ্রেণী উঠে পড়ে লেগেছিল যে কারণে আমরা ওই মুহূর্তে চুপ থেকেছি বা ওই মুহূর্তে আমরা যা বলার সেটা বলি নাই কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু একটা সাক্ষী প্রমাণ ছিল যেমন নোট অফ ডিসেন্টের বেলায় যখন ইন্টারিম সরকার প্রধান যখন যেটা দেখালেন যে এই জুলাই সনদ তখন বিএনপি বলেছিল যে আমরা এটাই সিগনেচার করি নাই তো এটা আমাদের সনদ না আমরা যেটাই সিগনেচার করেছি ওটা দেখানো হচ্ছে না ওইখানে নোট অফ ডিসেন্ট ছিল এখানে নোট অফ ডিসেন্ট নাই তারপরে যখন ৪ টা প্রশ্নগুলো তখনও বিএনপি সরকার তখন বলেছিল যে সেটাও বলেছিল তারপরে যখন ইন্টারিম সরকার এত চাপের মধ্যে রেখেছিল এবং আজকের বিরোধী দল এত চাপে রেখেছিল যে তারা ভোট না করার জন্য বদ্ধপরিকর ছিল যে কেন হায়ের পক্ষে আমরা যাব না তখন আমাদের নির্বাচনী যিনি চিফ ছিলেন নজরুল ইসলাম খান সাহেব উনি বলেছিলেন তারপরেও তারা মেনে নেন নাই তারপরে বিএনপির মহাসচিব উনি বলেছিলেন সেটাও তারা মেনে নেন নাই
তারপরে বিএনপির আজকের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান উনি বলেছিলেন কোন একটা জনসভায় যে হ্যাঁ আপনারা ভাব দিবেন সমস্যা কি? এই যে যে জায়গাটাতে এটার অর্থ জি, তাকে না দিতেও তো নিষেধ করা হয় নাই। নীলুফার চৌধুরী মনি ডয়চে ভেলেকে এই সাক্ষাৎকার দেয় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রিয় দর্শক, আগামী সপ্তাহে আমরা আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আর ডয়চে ভেলে বাংলা রয়েছে টিকটকে, আমাদের সেখানেও অনুসরণ করতে ভুলবেন না।